আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৩,০০০ হাইপারসনিক মিসাইল রেডি। ইসরায়েলিদের পালানোর নির্দেশ দিল ইরান। ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম। সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১০। ইউগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলা। ইরানের দিকে আবারও ধেয়ে আসছে আরও একটি যুদ্ধ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং তার নতুন এক চরম মাত্রায় পৌঁছেছে, যেখানে ইরান তাদের সামরিক শক্তির এক বিশাল মহড়া প্রদর্শন করে বিশ্বকে কার্যত চমকে দিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং ইরানের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তেহরান প্রায় ৩,০০০ হাইপারসনিক মিসাইল যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছে, যা কেবল একটি সংখ্যা নয়, বরং সমরশক্তির সমীকরণে এক বিশাল পরিবর্তন। হাইপারসনিক মিসাইল প্রযুক্তির বিশেষত্ব হল এটি শব্দের চেয়েও ৫ থেকে ১০ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম এবং এর গতিপথ মাঝপথে পরিবর্তন করা যায়, যার ফলে প্রচলিত রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা অ্যারো সিস্টেম, এগুলোকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরানের পক্ষ থেকে দেওয়া এই ঘোষণা এবং ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার বা পালানোর যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে এক বড় প্রশ্নবিদ্ধ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কেবল তেল আবিব বা জেরুজালেম নয়, বরং ওয়াশিংটন পর্যন্ত উদ্বেগের ছায়া নেমে এসেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মতো বিশ্ব নেতারা, যারা ইরানের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নিয়ে এসেছেন, তাদের জন্যও এই নতুন সামরিক সক্ষমতা একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ৩,০০০ মিসাইল যদি সত্যি অপারেশনাল থাকে এবং ইরান যদি কোনো বড় ধরনের সংঘাতের দিকে পা বাড়ায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার এবং অর্থনীতিতে বড় ধস নামাতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক কৌশলগুলো এই নতুন হুমকির মুখে কিভাবে কাজ করবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ, কারণ হাইপারসনিক প্রযুক্তির মোকাবিলা করার মতো শতভাগ কার্যকরী প্রযুক্তি এখনও পশ্চিমা বিশ্বের হাতেও সীমিত। এমতাবস্থায় সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তৃতীয় কোনো বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ এই ভূ রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তেই পাল্টাচ্ছে এবং এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। সুদানের মাটির দিকে তাকালে আমরা দেখতে পাই মানবতার এক চরম বিপর্যয়, যেখানে যুদ্ধের ভয়াবহতা সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থলটুকুও কেড়ে নিচ্ছে। সুদানে চলমান গৃহযুদ্ধ বা ক্ষমতার দ্বন্দ্বে এবার ড্রোন হামলার এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যেখানে একটি বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে এমন একটি সময়ে যখন সুদানের লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে একটু নিরাপত্তার আশায় এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আকাশ থেকে নেমে আসা মৃত্যু তাদের পিছু ছাড়ছে না। প্রত্যক্ষদর্শীদের মতে পরিবারটি সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে একটি নিরাপদ জোন মনে করে যেখানে আশ্রয় নিয়েছিল, সেখানেই হঠাৎ ড্রোন হামলা চালানো হয়, আর মুহূর্তের মধ্যেই পুরো পরিবারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে সুদানের এই সংঘাতে সামরিক এবং আধা সামরিক বাহিনীগুলো যে ধরনের অস্ত্র ব্যবহার করছে, তাতে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। ২৪ জন মানুষের এই মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, এটি একটি সম্পূর্ণ প্রজন্মের সমাপ্তি, যেখানে নারী, শিশু এবং বয়স্ক সদস্যরাও রেহাই পাননি। এই ধরনের হামলায় ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে যে যুদ্ধ এখন কতটা যান্ত্রিক এবং নির্মম হয়ে উঠেছে, যেখানে টার্গেট কনফার্মেশনের তোয়াক্কা না করেই লোকালয়ে হামলা চালানো হচ্ছে। বিশ্ব সম্প্রদায় বা আন্তর্জাতিক মিডিয়া হয়তো ইউক্রেন বা গাজার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, কিন্তু সুদানের এই মানবিক সংকট যে কোনো অংশে কম নয়, তা এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
যারা বাস্তুচ্যুত তাদের জন্য নেই কোনো নিরাপদ করিডোর, নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং মাথার ওপর গাজা উপত্যকায় আবারও এক বিভীষিকাময় রাতের সাক্ষী হল বিশ্ব, যেখানে রাতভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতের অন্ধকার যখন নেমে আসে তখন গাজার সাধারণ মানুষ ঘুমের পরিবর্তে আতঙ্কে প্রহর গোনে, আর গত রাতের হামলা সেই আতঙ্ককেই বাস্তবে রূপ দিয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, এবারের হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে ঘুমন্ত অবস্থায় থাকা অনেকেই আর ভোরের আলো দেখতে পাননি। নিহতদের মধ্যে নারী ও শিশুদের থাকার বিষয়টি পরিস্থিতিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই রাতভর হামলার কৌশলটি মূলত প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া এবং নির্দিষ্ট কিছু অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এর প্রধান শিকার হচ্ছে সাধারণ নিরস্ত্র নাগরিকরা। ধ্বংসস্তূপের নিচ থেকে যখন উদ্ধারকর্মীরা একের পর এক মৃতদেহ বের করে আনছিলেন, তখন স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। বিদ্যুতের অভাব, জ্বালানি সংকট এবং চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, আর এর মধ্যেই নতুন করে আহতদের আগমন পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং হামলার তীব্রতা যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই 10 জন নিহতের ঘটনা হয়তো পরিসংখ্যানের পাতায় আরও একটি সংখ্যা যোগ করবে, কিন্তু তাদের পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। গাজার এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক বিশ্বে প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়লেও মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কতটা ব্যর্থ। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যুদ্ধের এক ভিন্ন রূপ। আর আজকের দিনে আমাদের মনে পড়ে যাচ্ছে যুগোস্লাভিয়ায় ন্যাটোর সেই ভয়াবহ বোমা হামলার কথা, যা আজও আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় বিতর্কের বিষয়। ৯০-এর দশকের শেষের দিকে বলকান অঞ্চলে যে জাতিগত সংঘাত এবং মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল, তা দমনের অজুহাতে ন্যাটো জোট যুগোস্লাভিয়ার ওপর টানা ৭৮ দিন ধরে বিমান হামলা চালিয়েছিল। আজকের দিনে এই প্রসঙ্গটি টানার কারণ হল বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতগুলোতেও আমরা একই ধরনের পশ্চিমা হস্তক্ষেপ বা সামরিক জোটের প্রভাব দেখতে পাচ্ছি। যুগোস্লাভিয়ার সেই হামলায় হাজার হাজার টন বোমা ফেলা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল ব্রিজ, হাসপাতাল, মিডিয়া সেন্টার এবং সরকারি ভবন, যার ক্ষত আজও সেই অঞ্চলের মানুষ বয়ে বেড়াচ্ছে। অনেকে মনে করেন ন্যাটোর সেই অপারেশনটি ছিল হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বা মানবিক হস্তক্ষেপ, আবার অনেকের মতে সেটি ছিল একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেই সময় ন্যাটোর বোমাবর্ষণে কসোভো সংকটের সমাধান হওয়ার কথা বলা হলেও বাস্তবে তা দীর্ঘমেয়াদী অস্থিরতার বীজ বপন করেছিল, যার রেশ এখনও ইউরোপের রাজনীতিতে বিদ্যমান। আজকের সংবাদে এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান আসলে কতটা টেকসই হয়, নাকি তা কেবল ধ্বংসযোগ্যই বাড়ায়। বর্তমান সময়ে যখন ইউক্রেন বা মধ্যপ্রাচ্যে ন্যাটোর ভূমিকা নিয়ে আলোচনা হয়, তখন যুগোস্লাভিয়ার উদাহরণটি বারবার সামনে চলে আসে। যুদ্ধের নাম ভিন্ন হতে পারে, সময় ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ এবং অবকাঠামোগত ধ্বংসের চিত্রটি সব সময় একই থাকে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সবশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা না করলেই নয়, তা হল ইরানের দিকে ধেয়ে আসা আরও একটি সম্ভাব্য যুদ্ধের কালো মেঘ, যা পুরো মধ্যপ্রাচ্যকে আবারও বারুদের স্তূপে পরিণত করতে পারে। সাম্প্রতিক ঘটনাবলী, কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং সামরিক উত্তেজনা বিশ্লেষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ইরানকে কেন্দ্র করে একটি বহুমুখী যুদ্ধের প্রস্তুতি চলছে। একদিকে ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতের হুমকি, অন্যদিকে পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে সামরিক মহড়া, সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত করছে। ইরানের দিকে ধেয়ে আসছে আরও একটি যুদ্ধ। এই শিরোনামটি কেবল ভীতি প্রদর্শন নয়, বরং এটি ভূরাজনীতির এক জটিল সমীকরণের প্রতিফলন। ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর ওপর তাদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরেই ইরানের ওপর চাপ সৃষ্টি করে
করে আসছে, কিন্তু এখন মনে হচ্ছে সেই স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতের রূপ নিতে পারে। যদি সত্যি ইরানের সীমান্তে বা ভূখণ্ডে বড় কোনো যুদ্ধ শুরু হয়, তবে তা ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনকেও গ্রাস করবে, কারণ এই দেশগুলোর সাথে ইরানের কৌশলগত গভীর সম্পর্ক রয়েছে। এছাড়াও বিশ্ববাজারে তেলের সরবরাহের একটি বড় অংশ এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, তাই যুদ্ধ শুরু হলে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কূটনৈতিক আলোচনার দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে এবং সামরিক প্রস্তুতির দরজাগুলো খুলে যাচ্ছে। আগামী দিনগুলোতে বিশ্বনেতারা কি পারবেন আলোচনার টেবিলে বসে এই ধেয়ে আসা যুদ্ধকে রুখে দিতে, নাকি আমরা আবারও একটি ধ্বংসাত্মক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর সময়ের হাতে, তবে আমাদের চোখ থাকবে প্রতিটি আপডেটের উপর। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।